সিলেটে টিকা কেন্দ্রে সরাসরি নিবন্ধন না থাকায় বিপাকে নিম্নবিত্ত ও সুবিধা বঞ্চিতরা। দ্বিতীয় দিনে সারা দেশে টিকা নিলেন ৪৬,৫০৯ জন। টিভি সিরিজ ও সিনেমা দেখে অপকর্মে জড়িয়ে পড়ছে কিশোরেরা। হত্যা, চাঁদাবাজি, এমনকি ব্যাংক ডাকাতির কায়দা শিখছে অনেকে। শিগগিরই ফুটপাতে যৌথ অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ। টিকিট কাউন্টার, হকার, অবৈধ দখলদার উচ্ছেদ হবে। অনিয়ম দুর্নীতির কারণে শক্ত ভিতের উপর দাঁড়াতে পারছে না নতুন ব্যাংক। ২ দফার সময় নিয়েও আসতে পারেনি পুঁজিবাজারে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তোমার। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। দ্বিতীয় দিনে সারা দেশে করোনা টিকা নিয়েছেন ৪৬,৫০৯ জন। কোনো বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি টিকা নেওয়া কারো মধ্যেই। আর যারা অনলাইনে নিবন্ধন করতে পারেননি তারা কেন্দ্রে গিয়েও নিবন্ধন করে টিকা নিতে পারছেন। ছেলের হাত ধরে টিকা কেন্দ্রে এসেছেন বকুল রানী সাহা, বয়স ৭৮। টিকা পেতে আগেই করা ছিল নিবন্ধন। কেন্দ্রে এসে সম্মতিপত্রে সই করে টিকা নেন এই জ্যেষ্ঠ নাগরিক। করোনা সুরক্ষায় টিকা নিয়েছেন বয়োজ্যেষ্ঠ এমন আরও অনেক মানুষ। ভালো আছি। টিকার আগে বই ছিল, না জানি কেমন ব্যথাই হয় নাকি, না কোনো ব্যথা হয় নাই। আমি নিলাম, আমার মা নিল, মা আমার ৭৮+ বয়স, আমার শ্বশুর নিল, ওনার 81, এবং আমার শাশুড়ি নিল, ওনারও 73। টিকাদানের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছিল উৎসব মুখর। সকালে এখানে টিকা নেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পরে টিকা নেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুরোধ করবো আমার ভোটারদেরকে যে আপনারা প্রত্যেককে স্বাচ্ছন্দ্যে এসে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন। এটা কোভিড থেকে সুরক্ষার অত্যন্ত একটি ফলপ্রসূ উপায়। রাজধানীতে ২০৪টি সহ সারা দেশের মোট ২,৪০০ কেন্দ্রে চলে টিকাদান। কিছু হাসপাতালে কেন্দ্রে গিয়েও নিবন্ধন করে টিকা নেয়ার ব্যবস্থা ছিল। যত লোক আছে যারা এখানে রেজিস্টার করবে তারা এখানে আসবে, তাদের যারা সন্নিকটে আছে তারা অবশ্যই আসবেন। সুতরাং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমাদের এখানে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। টিকা নিতে সুরক্ষার ওয়েবসাইটের মাধ্যমে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫,১২,০০০। নিবন্ধন বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা খুব আশাবাদী যে সময় যত গড়াবে, আমাদের প্রত্যাশা অনুযায়ী যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো আসবেনই, যারা এর মধ্যে রেজিস্ট্রেশন করেননি, অপেক্ষা করছেন, তারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যেই আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের সিংহভাগ মানুষকে এই টিকার আওতায় নিয়ে আসতে পারব। সারা দেশে টিকা কেন্দ্রে দৈনিক গড়ে ৩.৫ লাখ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে। প্রথম ধাপে ৩৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে টিকা কেন্দ্রে সরাসরি নিবন্ধনের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও প্রযুক্তি সুবিধা বঞ্চিত মানুষরা। টিকা নেওয়ার আগ্রহ থাকলেও নিবন্ধন করতে না পেরে ফিরে যেতে হচ্ছে তাদের। নগরবাসীর জন্য একটিমাত্র কেন্দ্র নির্ধারিত হওয়ায় তৈরি হয়েছে এই জটিলতা। তবে সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন টিকা সংশ্লিষ্টরা। সারা দেশেই প্রায় সবগুলো টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের পর টিকা গ্রহণের সুযোগ রয়েছে। তবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে আগ্রহীদের। নগরবাসীর জন্য এই একটিমাত্র কেন্দ্রে 12টি বুথের মাধ্যমে চলছে কার্যক্রম, কিন্তু সরাসরি নিবন্ধনের ব্যবস্থা না থাকায় ফিরে যেতে হচ্ছে দরিদ্র ও প্রযুক্তিগত সুবিধা বঞ্চিতদের। স্পট যেটা রেজিস্ট্রেশন, যেটা এই সুযোগটা সিলেট এখনো বুঝি শুরু হয় নাই। যদি সেটা শুরু করা যায় তাহলে ভালো হয়। যদি সরকার এভাবে বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন মেডিকেল সেন্টারে বা ক্লিনিকে বুথের ব্যবস্থা করতে, সহজে রেজিস্ট্রেশন করার জন্য, তাহলে মনে হয় আমরা সাধারণ জনগণ যারা আছি এটার উপকারিতা ভোগ করতে পারবো। টিকা কার্যক্রমে জড়িতরা বলছেন, নগরীতে একমাত্র কেন্দ্র হয় চাপ কিছুটা বেশি, যে কারণে সরাসরি নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়নি এই কেন্দ্রে। ভ্যাকসিন নেওয়া নিয়ে বা রিসেপশন বা আদারওয়াইজ কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না।
আর স্পট রেজিস্ট্রেশনের কোনো বিধান এখনও কিন্তু করা হয়নি। আমরা এখানে স্পট রেজিস্ট্রেশন করব না, করলে একটা আনওয়ান্টেড একটা ঝামেলা আমাদের উপরে আসবে, তখন ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হতে পারে। সমস্যা সমাধানে নগরীর বিভিন্ন এলাকায় 6টি নিবন্ধন বুথ চালুর কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমরা চিন্তা ভাবনা করছি থেকে আমরা সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন বুথটা করব। আমরা সিটি কর্পোরেশনে আপাতত আমরা 2টা বুথ করব রেজিস্ট্রেশনের জন্য, এবং আশা করতেছি বুধবার বৃহস্পতিবার নাগাদ আমরা আরো দুইটা জায়গায় 4টা বুথ করব। সিলেট মহানগর ও জেলায় করোনা টিকার জন্য 41টি কেন্দ্র নির্ধারিত। প্রান্তিক ও প্রযুক্তি বিমুখ জনগোষ্ঠীর কথা বিবেচনা করে টিকা কেন্দ্র বাড়ানো এবং সরাসরি নিবন্ধন ব্যবস্থা চালুর দাবি নগরবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। টিকা নিলেও করোনা প্রতিরোধে মাস্ক পরা ও হাত ধোয়া সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবন থেকে মন্ত্রিসভা বৈঠকে যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। এছাড়া 40 বছর বয়সী এবং ভোটার আইডি নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভা বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সবার শুরুতে করোনা টিকা নিয়ে বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। টিকা পেতে আগ্রহীদের বয়সসীমা 55 থেকে কমিয়ে 40 করতে বলেন। তরুণদের টিকার আওতায় আনতে এ সিদ্ধান্ত দেন তিনি। সবাইকে মাস্কটা ব্যবহার করতে হবে, কারণ এই মুখটা যে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে, সেটা তারা সাবধানে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে প্রথমটির 1 থেকে 1.5 মাসের মধ্যে। এছাড়া প্রথমবার টিকা নেওয়ার পর যে সনদ দেওয়া হবে সেটা দিয়েই দ্বিতীয়বার টিকা নেওয়া যাবে। দেশের বাইরে যেতেও এটি ব্যবহার করা যাবে। এখন আমার মনে এটা একটু ওপেন করে দিয়ে তাড়াতাড়ি যত দেওয়া যেতে পারে, কারণ এখন দিয়ে তো আবার নেক্সট ডোজের জন্য রেডি হতে হবে। আর সবাইকে একটা আইডি কার্ড, মানে একটা ইসের মতো থাকতে হবে যে কারা করোনার ভ্যাকসিনটা নিল, ওইটা দেখায় সেকেন্ড ডোজ নেবে, এবং এরপরে ওটা তাদের কাছে থেকে যাবে। তাহলে তাদের বাইরে যাওয়া, বিদেশে যাওয়া, যেখানে যাক, তা যে করোনা নিয়েছে সেটা, সেই আইডেন্টিটিটা থাকবে। টিকা নিবন্ধন প্রক্রিয়াকে আরো সহজ ও সম্প্রসারিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশে যত হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপরাধ নিয়ে তৈরি টিভি সিরিজ ও সিনেমা দেখে অপকর্মে জড়িয়ে পড়ছে কিশোররা। নিখুঁত হত্যা, ফোন করে চাঁদাবাজি, এমনকি ব্যাংক ডাকাতির কায়দা শিখছে অনেকে। পুলিশ জানিয়েছে আটক কিশোরদের অনেকেই ইউটিউব আর হিন্দি সিরিয়াল দেখে অপরাধে জড়িয়ে পড়েন। আর বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন আসক্তি কমানো না গেলে অপরাধ বাড়বে। তাই পরিবারকেই এই নিয়ে আরও মনোযোগী হতে হবে। 5 জানুয়ারি 2021 বগুড়ায় 16 বছর বয়সী এক স্কুল ছাত্রের দুঃসাহসিক ব্যাংক ডাকাতির দৃশ্য এটি। বলিউডের সিনেমা ধুম 3 154 বার দেখে ডাকাতির পরিকল্পনা করে এই কিশোর। ছুরিকাঘাত ও দাহ্য পদার্থ ছুড়ে 2 নিরাপত্তা কর্মীকে আহত করে চেষ্টা করে ডাকাতির। মুন্সিগঞ্জের আরেক কিশোর হিন্দি সিরিয়াল দেখে নিজের বাবার মালিকের গাড়িতে রাখেন নকল বোমা। ভারতীয় সন্ত্রাসী পরিচয় দিয়ে টেলিফোনে দাবি করেন 20 লাখ টাকা। আর ভোলার তরুণ দীপক নিজেকে গোয়েন্দা সংস্থা আর প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ঘোল খাইয়েছেন খোদ প্রশাসনের কর্মকর্তাদের। গোয়েন্দা পুলিশ বলছে, সম্প্রতি গ্রেপ্তার অনেক কিশোরী জিজ্ঞাসাবাদে বিভিন্ন থ্রিলার সিনেমা দেখে অপরাধে উৎসাহ পাবার কথা জানিয়েছেন। ওইসব মুভি বা সিনেমা বা ইউটিউবে অনেক জায়গায় কিন্তু বলা থাকে যে কিভাবে পুলিশকে এড়িয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে এই কাজগুলি করা যায়। তবে আমরা সাম্প্রতিককালে যে কয়েকটা ঘটনা ঘটেছে এগুলি কিন্তু ট্রুলি একটা অপরাধ। বিশেষজ্ঞরা বলছেন, কিশোর বয়সে মনে অ্যাডভেঞ্চারের আগ্রহ থাকে, তাই ইন্টারনেট ও মিডিয়ায় তারা কি দেখছে তা খেয়াল করা জরুরি। সেই সাথে মা বাবার অযত্ন, অবহেলা, বিনোদনের সংকট, মাদক সেবন, খারাপ সঙ্গ সহ নানা কারণে কিশোররা অপরাধী হয়ে উঠছে। তাদের যে পোটেনশিয়ালস আছে সেটা কিন্তু নানাভাবে তারা ইমপ্লিমেন্ট করতে চায়, চ্যানেলাইজ করতে চায়। কিন্তু প্রবলেম হলো, আমি কোন পথে করব, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্যিকার অর্থেই হলো আমার জন্য ভালো,
এই জিনিসটা বোঝার তার ক্ষমতা থাকে না। সেটা যদি প্রপারলি চ্যানেলাইজ করার মতন আমরা স্কোপটা তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু হলো এই বিষয়গুলোর প্রবণতা আমাদের অনেকখানি কমে যাবে। শিশু কি দেখছে মোবাইলে, কি দেখছে টিভিতে, কিংবা কিভাবে আসলে সেই বিষয়গুলো নিজের মধ্যে পারসিভ করছে, সেগুলো যদি আসলে প্রপারলি সুপারভাইজ না করে তাহলে কিন্তু এদের দ্বারা বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু ঘটানো সম্ভব। এ ধরনের অপরাধ প্রবণতা এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে আইন শৃঙ্খলার জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে শিগগিরই ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে নামছে ঢাকা মহানগর পুলিশ। বাস স্ট্যান্ড বা টিকিট কাউন্টারের দখলে বেশিরভাগ ফুটপাত, কোথাও আবার নির্মাণ সামগ্রী বা হকারের আধিপত্য। হাঁটা চলার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত পথচারীরা। গোলাপবাগের মানিকনগর বিশ্বরোড, সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে কমলাপুর অন্তত 1.25 কিলোমিটার ফুটপাত দখল করে বাস কাউন্টার বসিয়েছে বিভিন্ন পরিবহন কোম্পানি। একই অবস্থা গুলিস্তান পার্কের পাশের সড়কের। এখানে ড্রেন নির্মাণ করায় আপাতত ফুটপাত বলতে কিছুই নেই, যতটুকু আছে তাও টিকিট কাউন্টারের দখলে। আমাদের কাউন্টার ওইখানে ছিল, কাজ হচ্ছে, এই জন্য আমরা এখানে বসেছি। আমাদের তো গাড়ি কোম্পানি চালাই দিলে এখানে বসতে হবে, কি করব। শুধু ফুটপাতই নয়, দক্ষিণ ঢাকার হানি ফ্লাইওভারের নিচে এলোমেলো দূরপাল্লার বাসে বেদখল সড়কের বেশিরভাগ, যানজট লেগেই থাকে এখানে। এই জায়গাতে জ্যাম থাকে, এটা একটা সিন্ডিকেট বলা যায় এক প্রকার, ঠিক আছে। যারা গাড়ির মালিক সমিতি আছে ওনারা এই বিষয়টা নিয়ে সময় রোডে জ্যাম তৈরি করে রাখে। পথচারীরা বলছেন ফুটপাত দখল নিয়ে চলে ইঁদুর বেড়াল খেলা, উচ্ছেদ হতে না হতেই আবারও বেদখল, তাই এর স্থায়ী সমাধান চান তারা। ফুটপাত নাই বললেই চলে, ফুটপাত তো দখলে আছে মানুষের। আসলাম তো রাস্তা দিয়ে হাঁটতে আসলাম, ফুটপাত তো সব দখলে আছে মানুষ। ফুটপাত কে উঠাইছে, আজকে উঠায় কালকে বসে, কালকে উঠালে পরশু বসে। হচ্ছে এখানে গাড়ি ঠিক মতো টার্ন নিচ্ছে, হুট করে টার্ন নিচ্ছে, কখনো লেগে যায়। ফুটপাতে কাজ চলতেছে, এখানে হাঁটার কোনো স্পেস নাই। পরিবহন শ্রমিকরা বলছেন ফুটপাতে কাউন্টার বসানোর দায় মালিকদের, নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকার অজুহাতও তাদের। এখানে কাউন্টারটা হলো মালিকের, শ্রমিকদের কোনো কাউন্টার নেই। এটা আপনাকে যে যারা বলেছে হয়তো ভুল তথ্য দিয়েছে। পুলিশ বলছে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে শীঘ্রই অভিযানে নামছে ডিএমপি। এবং আপনি দেখবেন যে সময়ে সময়ে কিন্তু বিভিন্ন এলাকা ভিত্তিক, এলাকা কেন্দ্রিক কিন্তু এরকম অভিযান কিন্তু চলছেই। যখনই এই ব্যাপারগুলো হয় যে একটা থাকে যে বিচ্ছিন্নভাবে যখন দুই একজন হয়ে থাকে সেটি নজরে না পড়লেও যখন প্রকটভাবে এই জিনিসটা আসে তখন তো অবশ্যই নজরে পড়ে এবং সেই প্রেক্ষিতে ব্যবস্থাও নেওয়া হয়। প্রত্যেক জায়গাতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবেও। অভিজাত এলাকার সামান্য অংশ বাদ দিলে রাজধানীর অধিকাংশ ফুটপাতই বেদখল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা অনিয়ম আর দুর্নীতির কারণে শক্ত ভিতের উপর দাঁড়াতে পারছে না নতুন প্রজন্মের বেশিরভাগ ব্যাংক। ফলে 2 দফা সময় নিয়েও পুঁজিবাজারে আসতে পারেনি প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংক বলছে এসব ব্যাংককে সঠিক পথে পরিচালনা করতে তৎপরতা অব্যাহত আছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 2013 সালে একযোগে 9টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। শর্ত ছিল 3 বছরের মধ্যেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। তবে 2016 সালে ব্যাংকগুলোকে আরও 3 বছর সময় দেয়া হয়। পেরিয়ে গেছে সেই সময়ও। ব্যাংকগুলোর অনুমোদন দেওয়ার সময়ই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্থনীতিবিদেরা। 8 বছরেও তেমন সবল অবস্থানে যেতে পারেনি এসব প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 9 ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ 5,000 কোটি টাকার বেশি। ব্যালেন্স শিট থেকে শুরু করে অনেক কিছু যে সমস্ত ফর্মালিটিসগুলো আছে ওই ফর্মালিটিসগুলো ফুলফিল করেই কিন্তু তাদের পুঁজিবাজারে আসতে হয়। সুতরাং আমাদের শর্ত অনুযায়ী যে ব্যাংকগুলো আসছে সেগুলো তো আসছে, আর বাকি ব্যাংকগুলো যাতে আসে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রচেষ্টা অব্যাহত রাখছে। দেরিতে হলেও পুঁজিবাজারে আসছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাব আইপিও ছেড়েছে, সংগ্রহ করছে 120 কোটি টাকা। এছাড়া পুঁজিবাজারে আসতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। আমরা একটা নতুন রেগুলেটর পাচ্ছি, আমাদের কমপ্লায়েন্স এবং গভর্নেন্স বাড়বে এবং দ্বিতীয়ত মাইনরিটি শেয়ার হোল্ডাররা তাদের রাইট নিয়ে কথা বলবে, সেখান থেকে আরও গভর্নেন্স বাড়বে এবং সত্যিকার অর্থে ব্যাংক আমাদের যে ব্যবসাটা, পাবলিক লিমিটেড কোম্পানি ব্যাংকের ব্যবসাটা, এটা আসলে জনগণের টাকায় জনগণকে সার্ভিস দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন লাইসেন্সের শর্ত অনুযায়ী সব ব্যাংকের নতুন নতুন পণ্য আনার কথা, কিন্তু তারা সেদিকে না গিয়ে পুরনো ব্যাংকগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় নেমে পড়ে। আবার উদ্যোক্তারাও জড়িয়ে পড়েন অনিয়ম দুর্নীতিতে। বাংলাদেশ ব্যাংককে
আরও বেশি তৎপর হতে হবে, আরও বেশি দক্ষভাবে এই সব প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণে রাখতে হবে, তাদেরকে অডিট করতে হবে, ইন্সপেকশন করতে হবে এবং তাদেরকে সঠিক পথে নিতে হবে। এনআরবিসি তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৩১-এ, যদিও ব্যবসা করছে ৬০টি, অর্থাৎ পুরনো অনেক ব্যাংকও পুঁজিবাজারের বাইরে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ খালি থাকায় বন্ধ রয়েছে কর্পোরেশনের সব ধরনের ব্যয়, আর এর জেরে ২ মাস ধরে বন্ধ কর্পোরেশনের কর্মচারীদের বেতন ভাতাও। প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে ব্যাহতের পাশাপাশি দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদটি গত বছরের ৩০ নভেম্বর থেকে বদলিজনিত কারণে খালি রয়েছে। এদিকে অক্টোবরের মাঝামাঝি বিসিসি সচিব ছুটিতে যাওয়ার পর ৯ নভেম্বর তার বদলি হওয়ায় সেই পদটিও শূন্য হয়। এতে করে সিটি কর্পোরেশনের রাজস্ব খাতে দেখা দিয়েছে অচলাবস্থা। সচিব স্যার সাধারণত রাজস্ব খাতগুলো দেখেন, তো রাজস্বর সাইডটি একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু সিও স্যার না থাকার কারণে এই পরিশোধগুলো এখন সম্ভব হচ্ছে না। ফান্ডে টাকা থাকা সত্ত্বেও মেয়র মহোদয় বেতন ভাতা দিতে পারছেন না। বরিশাল সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মচারী ও কর্মকর্তার সংখ্যা ৪৭৩ জন। এছাড়া দৈনিক মজুরির ভিত্তিতে অনিয়মিত কর্মী রয়েছে আরও প্রায় ১৫০০ জন। চেক ছাড়ের ক্ষেত্রে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় ২ মাস ধরে বেতন বন্ধ সবার। এতে সবচেয়ে দুর্ভোগী রয়েছেন দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। তো আমাদের সামান্য বেতন ৯,০০০ টাকা বেতন, আমাদের মানে এই বেতন দিয়ে চলতে বাচ্চা কাচ্চা লেখান পড়ানো অনেক কষ্ট হয়। তারপরও যদি ২ মাস বেতন বাকি থাকে আমাদের চলতে অনেক কষ্ট। করোনা এই সময় দোকানপাটে ব্যবসা বাণিজ্যে খুবই খারাপ অবস্থা, কেউ বাকি দিতে চায় না, আমাদের চলতে ফিরতে খুবই কষ্ট হচ্ছে। তাদের জীবন তো চালাতেই হয়, যার কারণে আমরা তাদেরকে বুঝাইয়া ম্যানেজ এখন আর করতে পারছি না, যে বেতন টাকার অভাবে তো আর কথার বুঝে হয় না। বেতন ভাতা নিয়ে অচলাবস্থার জেরে কর্মী অসন্তোষ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ কর্পোরেশনের কর্মকর্তাদের। রেগুলার বেতনটা পেয়ে আসছিলেন, হঠাৎ করে যদি সেটা না পান তাহলে তার জন্য হোক আর আমার জন্য হোক অবশ্যই সেটা একটা ব্যাঘাত সৃষ্টি হয়, সংকট সৃষ্টি হয়। এই জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা সবসময় থাকা দরকার মাননীয় মেয়র মহোদয়ের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে। বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক আয় প্রায় ৭ কোটি টাকা। এর মধ্যে নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয় প্রায় ৩ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শাহিদ। বাংলাদেশ থেকে পলি মাটি নিতে আগ্রহী দেশটি, তবে বাংলাদেশের আগ্রহ সরাসরি যাত্রীবাহী জাহাজ চালু। আনুষ্ঠানিক এই প্রস্তাব দেয়া হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে হতে পারে ২ সমঝোতা চুক্তি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনে অংশ নিতে মার্চে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তার সফরসূচি ঠিক করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকা সফর করছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শাহিদ। ৩ দিনের সফরে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক ও নার্স নেয়ার আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। এছাড়া পিপিই ও করোনার চিকিৎসার সামগ্রী আমদানি করতে চায় দেশটি। একটি প্রস্তাব ছিল যে আমরা একটা রেগুলার শিপিং লাইন চালু করতে চাই, তাহলে এই লোকগুলো সহজে আনাগোনা করবে, আমাদের টুরিস্টরাও যাবে, তাদের লোকও আসবে। তো তারা এইটা কার্গো করতে রাজি, এখনো বাকি না। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব এবং চালিয়ে যাব। ইভেন কোভিডের ভ্যাকসিনেশন দেওয়ার জন্য তারা কিছু বাংলা এবং ইংরেজি জানে, নার্সও চাচ্ছে, সেটা হয়তো আলোচনা হবে, সেটা আমরা কিছু অ্যাকোমোডেট করব। তিনি আরও জানান, দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে আব্দুল্লাহ শাহিদের সঙ্গে। তারা আমাদের থেকে মাটি নেবে সমুদ্রের যে জমে, এটা তারা একসময় রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আমরা আমাদের খরচ বেশি, তারা ইন্ডিয়ার খরচ কম, সুতরাং ওখান থেকে তারা এটা নিয়ে নিচ্ছে, তোমরা তোমাদের জাহাজ দিয়ে নিয়ে যাও। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, করোনাকালে মালদ্বীপে অনেক প্রবাসী বাংলাদেশি বেকার হয়েছেন, তাদের দেশে ফেরত না পাঠিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পুলিশের দুর্নীতি রোধে থানায় ওসি পদে বিসিএস ক্যাডার থেকে নিয়োগের সুপারিশ করেছে দুদক। রাষ্ট্রপতির কাছে জমা দেয়া দুর্নীতি দমন কমিশনের 2019 সালের বার্ষিক প্রতিবেদনে এটি সহ মোট 84টি সুপারিশ করা হয়েছে। সোমবার দুপুরে গণমাধ্যমের কাছে প্রতিবেদনটি উপস্থাপন করেন দুদক চেয়ারম্যান। দেশের দুর্নীতির উৎস, কারণ, প্রতিরোধ বিষয়ক সুপারিশ সহ প্রতিবছর রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেয় দুদক। পাশাপাশি সারা দেশে দুদকের কার্যক্রমের তথ্য ও বর্ণনা থাকে এই প্রতিবেদনে। থানা পর্যায়ে পুলিশের দুর্নীতি রোধে পুলিশ ক্যাডার থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেছে দুদক। পাশাপাশি সরকারি চাকরিতে সকল পদোন্নতি পরীক্ষার মাধ্যমে দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সিভিল সার্ভিস কমিশন সংস্কার করার পরামর্শ দেয়া হয়। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ 14টি খাতের দুর্নীতি রোধে মোট 84টি সুপারিশ রয়েছে প্রতিবেদনে। প্রত্যেক প্রতিষ্ঠানেই ওয়ার্ক প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং করা দরকার দুর্নীতি কমানোর জন্য, প্লাস দুর্নীতিমুক্ত জনসেবা দেওয়ার জন্য। সেই জন্য আমরা বলছি একটা স্থায়ী সিভিল সার্ভিস সংস্কার কমিশন করা যেতে পারে। 2019 সালে দুদকের মামলা সাজার হার ছিল 63 ভাগ। 2020 সালে এই হার বেড়ে 77 ভাগ হবে বলে আশা করছে কমিশন। ই টেন্ডারিং এর করার জন্য বলা হচ্ছে, এইগুলো করলে টেকনিক্যালি মানুষ সততার দিকে ধাবিত হয়। একটা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগানো হলে অন্যায় কিছু করা হবে না, এটা কিন্তু টেকনিক্যালি ফলো আপ করা হয়। আমাদের কমিশন থেকে যে সুপারিশমালা উপস্থাপিত হয়েছে তার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা প্রশাসনিক সংস্কারের কথা বলেছি। কালো টাকা সাদা করার নামে ঘুষের টাকা বৈধকরণের সুযোগ না দেয়া সুপারিশ করেছে দুদক। আর রাষ্ট্রীয় কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ জরুরি বলে মনে করে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরে দেশীয় প্রায় বিলুপ্ত প্রজাতির একটি শকুন পাখি উদ্ধার করেছে জেলা বন বিভাগ। সোমবার বিকেলে জেলা শহরের পুরান বাজার এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়। জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত জানান, বিকেলে স্থানীয় লোকজন শকুন পাখিটিকে দেখে বন বিভাগে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই পাখিটিকে উদ্ধার করা হয়। পাখিটির উচ্চতা 110 সেন্টিমিটার, ওজন 15 কেজি। সে কিছুটা ক্লান্ত ছিল। শকুনটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে কোনো ধরনের ওষুধ দেয়া হয়নি। তাকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের মাংসের ব্যবস্থা করা হয়েছে। পাখিটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে নেয়ার জন্য উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর শকুনটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে। বিরল প্রজাতির একটি শকুন আমরা হঠাৎ শুনতে পাই যে পার্শ্ববর্তী বাজার এলাকা অবস্থান করছে। তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে আমরা আমাদের বন বিভাগের প্রতিনিধি দল সহকারে আমরা পুরান বাজার এলাকায় গমন করি এবং সেখান থেকে একটা ধৃত দেশীয় প্রজাতির একটি শকুন আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং বিশ্বে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে করোনার মৃত ও আক্রান্তের সংখ্যা। একদিনে 7,500 প্রাণহানি, নতুন শনাক্ত 3 লাখ রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 23,34,000-এর বেশি। মোট আক্রান্ত 10,69,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 1,381 জন মারা গেছে। নতুন আক্রান্ত 80,000 মানুষ। এই পর্যন্ত 29 লাখ শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রাজিলে একদিনে 600 জন মারা গেছেন। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 23,000 মানুষের দেহে। ষাটোর্ধ্বদের ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ইতালি সরকার। সংক্রমণ কমায় ডেনমার্কে খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। এছাড়াও রাশিয়ায় 15,000, যুক্তরাজ্যে 14,000, স্পেনে 19,000 রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করতে সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। ট্রাম্পকে অভিশংসন করতে দরকার 2/3 ভোট। 6 জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা ও ভাঙচুর চালায় ট্রাম্প সমর্থকেরা। এতে এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত 5 জন নিহত হয়। সহিংসতায় উস্কানির অভিযোগে দ্বিতীয় দফা অভিশংসনের আগে ট্রাম্পের আইনজীবী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাশ হয়। 13 জানুয়ারি প্রস্তাবের পক্ষে 232 এবং বিপক্ষে 197টি ভোট পড়ে। 10 রিপাবলিকানও এতে সমর্থন দেন।
বিক্ষোভের মধ্যে প্রথম টেলিভিশন ভাষণে আবারও অভ্যুত্থানের সাফাই দেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং। নভেম্বরের ভোট গ্রহণ সুষ্ঠু ছিল না উল্লেখ করে আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে সেনা সরকারের বিরুদ্ধে রাজধানী নেপিদোতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। নেপিদোতে সোমবার সকাল থেকে জড়ো হতে থাকে শিক্ষক, আইনজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেনা সরকারের অবসান ও অং সান সুচির মুক্তির দাবিতে রাস্তায় নামেন তারা। বিক্ষোভ হয়েছে ইয়াঙ্গুন, মান্দালায় সহ বিভিন্ন শহরে। শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও নেপিদোতে ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের উপর জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের সময় বিভিন্ন জায়গায় পুলিশি বাধায় পড়ে তারা। শিগগিরই সূচি ও প্রেসিডেন্ট উইন মিন্টের মুক্তি চাই। আমরা সবাই জয়ী নির্বাচিত দল এনএলডির পক্ষে। আমরা জান্তা সরকার চাই না, আমরা তাদের কখনোই চাই না। তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই প্রস্তুত। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণও সেনাবাহিনীর হাতে। বিক্ষোভকারীদের আইন বিরোধী উল্লেখ করে সতর্ক করে এমআরটিভি। বলা হয়, রাষ্ট্রের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও আইনের শাসন লঙ্ঘন রোধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সবার নিজের মত প্রকাশ, কাজের ও বেঁচে থাকার স্বাধীনতা আছে, তা পেতে অন্যকে বিরক্ত করা উচিত নয়। তবে দেখা যাচ্ছে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে আইন লঙ্ঘন করা হচ্ছে। এভাবে গণতন্ত্র রক্ষা সম্ভব হবে না। রাষ্ট্রের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও আইনের শাসনকে বিঘ্নিত, প্রতিরোধ ও ধ্বংসকারী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আটক ও অভ্যুত্থানের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রেসিডেন্ট উইন মিন্ট ও সূচি কোথায় তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সেনাবাহিনী। তবে জানা গেছে তাদের গৃহবন্দী রাখা হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উরুর চোটে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তাতে সিরিজে সমতায় ফেরার কাজটা কঠিন হয়ে গেল বাংলাদেশের। আপাতত 14 দিনের বিশ্রামে টাইগার অলরাউন্ডার। এদিকে তৃতীয় সন্তানের বাবা হতে চলা সাকিব নিউজিল্যান্ড সফরে না যেতে ছুটির আবেদন করেছেন। এই বিষয়ে ইতিবাচক হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। ক্লান্ত বিষণ্ণ হারের গ্লানি নিয়ে টাইগারদের ঢাকা ফেরা। সবার মাঝে যেন একটু বেশি মন খারাপ, হতাশা সাকিব আল হাসানের। ততক্ষণে যে নিশ্চিত হয়ে গেছে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না। বিমানবন্দর থেকে বের হয়ে তাই তো ব্যক্তিগত গাড়িতে করে বাড়ির পথ ধরলেন সাকিব। আপাতত 2 সপ্তাহের বিশ্রাম। Confirm he is not playing next match because of his injury. So এখন আজকে আমাদের ক্যাপ্টেন এর সাথে সিলেক্টররা, কোচরা কথা বলে টলে আমরা একটা রিপ্লেসমেন্ট যদি লাগে নিব, যেহেতু আমরা এমনি তো সংখ্যাটা বেশি আছে। এখন ডাক্তার যেটা বলেছে হয়তো বা 2 সপ্তাহকে রেস্ট লাগবে, তারপর দেখা যাক কি অবস্থা। আশার ফানুস উড়িয়েও শেষ পর্যন্ত চট্টগ্রামে জেতা হয়নি। টাইগার সেরা অলরাউন্ডার না থাকায় ঢাকা টেস্ট কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তার থেকে বেশি কঠিন হতে চলেছে নিউজিল্যান্ড সফর। তৃতীয় সন্তানের বাবা হওয়ার সময় থাকতে চান স্ত্রীর পাশে। সে একটা মেল পাঠিয়েছে এবং সে যেহেতু ফ্যামিলিকেও সময় দিতে হবে, 3rd বাচ্চা হচ্ছে, আল্লাহর রহমতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে তখন ওর ফ্যামিলির সাথে থাকতে চাচ্ছে। আমাকে একটা চিঠি দিয়েছে, তো এটারও একটা ডিসকাস আছে আমাদের মধ্যে। তো আমরা বোর্ডের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা ওর এটা রিপ্লাইটা দিব। স্পিন অ্যাটাকে সাকিব থাকছেন না, তার অভাব চট্টগ্রামে ভুগিয়েছে। তাইজুল, মিরাজ, নাইমদের জন্য বাড়তি চ্যালেঞ্জ ঢাকা টেস্টে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীতে থমকে আছে পুরো বিশ্ব, তবুও এই শীতে মানুষ ভিড় জমাচ্ছে ইউক্রেনের কার্পাথিয়ান পর্বতমালায়। মানসিক প্রশান্তির জন্য তারা আরোহণ করছে এসব পাহাড়ে। চারদিকে সাদা বরফের সমারোহ আর মাথার উপর স্বচ্ছ নীল আকাশ। যতদূর চোখ যায় মানুষের আনাগোনা খুব কম। মানুষকে প্রশান্তি দিতেই যেন দাঁড়িয়ে আছে কার্পাথিয়ানের এই পর্বতমালা। অনেকদিন পর শহরের কোলাহল থেকে মুক্তি পেয়ে পর্যটকরা ছুটে আসছে এই প্রকৃতির সৌন্দর্য দেখতে।
স্থানীয়রা জানান সম্প্রতি প্রচুর দর্শনার্থী কার্পাথিয়ান পাহাড়ে আসছেন হাইকিং এর জন্য। এছাড়া করোনা মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পাহাড় আদর্শ জায়গা। এখানে এসে হাইকিং, স্কি ট্যুরিং এবং বরফে ঢাকা পাহাড়ের ঢালু জায়গায় আরোহণ করছেন পর্বতপ্রেমীরা। করোনা সংক্রমণ ঠেকাতে অনেক বিনোদন কেন্দ্র এবং শপিং মল বন্ধ করে দেয়া হয়েছে, কিন্তু এটা বিস্তৃত এলাকা হওয়াতে এখানে সামাজিক দূরত্ব ঠিক রাখা বেশ সহজ। তাই মানুষ পাহাড়ে হাইকিং এর জন্য আসছে। এই শীতে দর্শনার্থীদের জন্য সবথেকে আকর্ষণীয় বিষয় হলো পাহাড় জুড়ে সাদা বরফের আস্তর, যা তাদের দিচ্ছে আলাদা মানসিক প্রশান্তি। পাহাড় আমার মাথায় গেঁথে আছে। হাইকিং আমাকে মানসিক শক্তি দেয়। আমার চিন্তা ভাবনা এবং ব্যক্তিগতভাবে আমি আরো দৃঢ় হই। তবে উদ্ধারকারীদের সবসময় সতর্ক থাকতে হয় উদ্ধার কাজে দ্রুত সাড়া দেওয়ার জন্য। একই সাথে হাইকারদের শীতের পরিবর্তনশীল আবহাওয়ার ব্যাপারে সতর্ক করে থাকেন উদ্ধারকর্মী দল। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। সিলেটে টিকা কেন্দ্রের সরাসরি নিবন্ধন না থাকায় বিপাকে নিম্নবিত্ত ও সুবিধা বঞ্চিতরা। দ্বিতীয় দিনে সারা দেশে টিকা নিলেন 46,509 জন। টিভি সিরিজ ও সিনেমা দেখে অপকর্মে জড়িয়ে পড়ছে কিশোরেরা। হত্যা, চাঁদাবাজি, এমনকি ব্যাংক ডাকাতের কায়দা শিখছে অনেকে। শিগগিরই ফুটপাতে যৌথ অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ। টিকিট কাউন্টার, হকার, অবৈধ দখলদার উচ্ছেদ হবে। অনিয়ম দুর্নীতির কারণে শক্ত ভিতের উপর দাঁড়াতে পারছে না নতুন ব্যাংক। 2 দফা সময় নিয়েও আসতে পারেনি পুঁজিবাজারে। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।